আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ডুয়েট। আলহামদুলিল্লাহ সম্প্রতি বছর ডুয়েটে আমার ট্রিপল ডিপার্টমেন্টে চান্স হয়েছে, ইঞ্জিনিয়ার্স কোচিং হোম থেকে, লং কোর্স থেকে। তো আলহামদুলিল্লাহ এই ডুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাকে। আর আমার চান্স পাওয়ার জন্য ইঞ্জিনিয়ার কোচিং আমাকে টিউটোরিয়াল এবং ফিনান্সিয়াল উভয় দিক থেকে হেল্প করছে। তো এই জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কাছে আমি কৃতজ্ঞ। আর এই জন্য চিন্তা করলাম যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আমাদেরকে হেল্প করছে, এই জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের জন্য কিছু করা দরকার। এই জন্য স্যার আমাকে এই ডিপার্টমেন্ট ক্লাসে সুযোগ দিচ্ছে আপনাদের। তো আমি চাইবো আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের মন জয় করার জন্য এবং আপনাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। আর আপনারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, না বুঝলে বলবেন। তো এই জন্য আমি এখন শুরু করব ডিসি সার্কিট ক্লাস আপনাদের। আমাদের শুরুতেই যে বিষয়ে আমরা জানবো সেটার বেসিক খুব ভালোভাবে জানা দরকার, যে আসলে কি যে জিনিসটা আমরা জানতেছি সেটার যে মূল জিনিসটা, মূল বিষয়টা কি বোঝাতে চাইতেছে ওই জিনিসটা দ্বারা এটা আমাদের জানা দরকার। ডিসি সার্কিট অর্থ ডিরেক্ট কারেন্ট সার্কিট। ডিসি সার্কিট অর্থ কি? ডিসি সার্কিটের সংজ্ঞা যেটা হবে সেটা হলো যে সার্কিট ডিরেক্ট কারেন্ট দ্বারা পরিচালিত সেই সার্কিটকে বলা হয় ডিসি সার্কিট। যেমন হতে পারে একটা সার্কিট দিলাম আমরা, যে সার্কিটের মধ্যে রেজিস্টার আছে, ভোল্টেজ আছে, তার মানে আমাদের এই যে সার্কিটটা, এটার যে সোর্স এটা কিন্তু ডিসি সোর্স, এই জন্য এই সার্কিটকে বলবো আমরা ডিসি সার্কিট। আমরা যে সামনে পড়ব থেভেনিন থিওরেম, সুপারপজিশন থিওরেম, ম্যাক্সওয়েল থিওরেম, এই যে সমস্ত থিওরেম বা সার্কিট আছে, এই সমস্ত সার্কিট কিন্তু সোর্স কিন্তু ডিসি, এই জন্য এই সমস্ত সার্কিট কিন্তু ডিসি সার্কিট। আরও আছে আমাদের সোলার প্যানেলের সার্কিট, এটা ডিসি সার্কিট। তারপর মোবাইল ফোনের যে ব্যাটারি, এটাও কি ডিসি সার্কিট দ্বারা পরিচালিত। তাহলে আমরা দেখি আগে এই ডিসি যে ডিরেক্ট কারেন্ট, এই কারেন্টের বিষয়গুলো আমরা আগে জানতে চাই। ডিসি দেখেন এখানে কারেন্টের একটা বিষয় আসতেছে। কারেন্ট হয়েছে দুই প্রকার প্রধানত, একটা হচ্ছে ডিসি কারেন্ট ডিরেক্ট কারেন্ট, আর একটা হচ্ছে এসি অল্টারনেটিং কারেন্ট। ডিসি মানে পরিবর্তনশীল না, সরাসরি কারেন্ট, আর এসি হচ্ছে অল্টারনেটিভ বা পরিবর্তনশীল কারেন্ট আমরা জানি। তো ডিসি কারেন্ট আর এসি কারেন্ট আমরা গ্রাফের আকারে দেখতে চাই বা ওয়েভ আকারে। যদি আমরা উদাহরণস্বরূপ যদি 5 ভোল্ট অথবা 5 এম্পিয়ার নেই, তাহলে সেটা কি আকারে দেখা যায় ডিসি এবং এসিতে? এটা একটা ডিসি ওয়েভ আর এটা কি এসি ওয়েভ। তো এগুলা অসিলোস্কোপের মাধ্যমে এগুলো আমরা দেখতে পারি ওয়েভগুলা। যদি 5 ভোল্ট 5 এম্পিয়ার হয়, তাহলে এটা সরাসরি কিভাবে দেখাবে? এটা গ্রাফ আকারে স্ট্রেট লাইন দেখাবে। আমারটা ব্যাকা হয়েছে, কিন্তু এটা স্ট্রেট সোজা লাইন হবে। 5 এম্পিয়ার, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আমরা হরিজন্টাল সময়কে রেফারেন্স হিসেবে দেখছি, আর এখানে ভার্টিক্যাল ভোল্টেজ অথবা কারেন্ট যে কোনো একটা হতে পারে। ভোল্টেজ হলে ভোল্টেজ আর কারেন্ট হলে কারেন্ট। আর এসির ক্ষেত্রে এখানে হরিজন্টালি আমরা সময়কে রেফারেন্স হিসেবে ধরছি, আর আমাদের ভার্টিক্যালি কারেন্ট অথবা ভোল্টেজ থাকবে। যদি আমাদের 5 ভোল্ট অথবা 5 এম্পিয়ার হয়, তাহলে পজিটিভ প্রান্তে 5 এম্পিয়ার এবং নেগেটিভ প্রান্তে 5 এম্পিয়ার থাকবে। আচ্ছা, ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট, যেটা শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই, একটা নির্দিষ্ট লাইন শুধু রেখে উৎপন্ন করছে, অর্থাৎ এটা সময়ের সাথে পরিবর্তনশীল না, একটা স্ট্রেট লাইন উৎপন্ন করছে। আর এসি কারেন্টটা দেখেন যে প্রত্যেকটা সময় যে সময় রেফারেন্সে কখনো কারেন্টটা বাড়তেছে, কখনো কমতেছে। এই যে 90 ডিগ্রি পর্যন্ত কারেন্টটা বাড়তেছে, আবার 90 ডিগ্রি পরে কারেন্টটা কিন্তু আবার কমতেছে। তার মানে এটার মান এবং দিক সময়ের সাথে পরিবর্তনশীল, এই জন্য এটার নাম হচ্ছে কি অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে ডিসি সার্কিট, যে ডিসির যে কারেন্টের বিষয়টা আমরা দেখলাম। এবার আছে সার্কিট। সার্কিট জিনিসটা আসলে কি? সার্কিট হচ্ছে একটা বর্তনী, এখান থেকে আসেন। একটা হচ্ছে সার্কিট আর একটা হচ্ছে আইডিয়াল সার্কিট, আর একটা হচ্ছে কি, আচ্ছা সার্কিট জিনিসটা কি? সার্কিট হচ্ছে বর্তনী, কারেন্ট যে প্রবাহিত হয়, আমরা জানি কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্ট প্রবাহিত হওয়ার সম্পূর্ণ পথকে বলা হচ্ছে বর্তনী বা সার্কিট। আচ্ছা, আইডিয়াল সার্কিট কি? যে সার্কিটের 5টা উপাদান থাকবে তাকে বলতেছি আমরা আইডিয়াল সার্কিট। আচ্ছা, এখন বলেন যে অনেক সময় আমরা দেখি কারেন্টের তারের উপরে অনেক পাখি বসে থাকে। তো
তো ওদেরকে বিদ্যুৎ স্পর্শ করে না বা তারা তড়িৎ হয় না, শক খায় না। কারণ কি? কারণ হচ্ছে সার্কিট পূরণ হয় না। তারা সার্কিট পূরণ হতে হলে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হবে এবং নেগেটিভ প্রান্তে ফিরে আসতে হবে, তাহলে সেটা সম্পূর্ণ পথ একটা পাইলো, তখন সেটা সার্কিট হিসেবে গণ্য হবে। আর যদি কারেন্টটা পজিটিভ প্রান্ত থেকে প্রবাহিত হয়েছে কিন্তু নেগেটিভ প্রান্তে ফিরে আসে নাই, তাহলে সেটা সার্কিট হবে না। এই জন্যই কিন্তু ওই পাখিগুলো কি তৈরি হয় না। আচ্ছা, আইডিয়াল সার্কিট দেখে আমরা, মানে আদর্শ সার্কিটে বলছি আমরা 5টি উপাদান থাকে। এক নম্বর একটা সোর্স থাকবে, নাম্বার 1 সোর্স থাকবে, একটা পরিবাহী থাকবে যে তার দ্বারা আমরা সংযোগ দিব, সেটা পরিবাহী থাকবে, তাকে কন্ডাক্টর বলা হয়। একটা সোর্স, কন্ডাক্টর, তারপর এই সার্কিটকে প্রোটেক্ট করার জন্য একটা প্রোটেক্টিং ডিভাইস থাকবে। 3 নম্বরে আমাদের প্রোটেক্টিং ডিভাইস বা রক্ষণ যন্ত্র বলা হয় বাংলায়। আর আছে কন্ট্রোলিং ডিভাইস বা সুইচ ব্যবহার করলাম আমরা, এটা কন্ট্রোলিং ডিভাইস বা নিয়ন্ত্রণ যন্ত্র। আর থাকবে যে লোডকে আমরা নিয়ন্ত্রণ করব, লোড হিসেবে লাইট, ফ্যান, এগুলো সবই হতে পারে। তাহলে সার্কিট হচ্ছে কি, কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে বলতেছে সার্কিট। আর আইডিয়াল সার্কিট হলো যে সার্কিটের মধ্যে 5টি উপাদান থাকবে, সেটা হচ্ছে কি আইডিয়াল সার্কিট। আচ্ছা, এবার সার্কিট হচ্ছে কত প্রকার দেখেন। সার্কিট হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 সিরিজ সার্কিট, নাম্বার 2 প্যারালাল সার্কিট, নাম্বার 3 মিক্স সার্কিট, সিরিজ প্যারালাল মিক্স সার্কিট। তাহলে আমরা এখন সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিক্স সার্কিট সম্পর্কে বিস্তারিত জানি। আশা করি বুঝতে পারছেন এগুলা। সিরিজ সার্কিট, সিরিজের সংজ্ঞাটা দেখেন, একদম সহজ সিস্টেম। কারেন্ট প্রবাহের, যে সার্কিটের কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে বলতে হয় সিরিজ সার্কিট। যে সার্কিটের কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে তাকে বলতে হয় সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট বৈশিষ্ট্যগুলো দেখেন, এখানে আমরা 3টা রোধ দেখাইছি, একটা R1, R2, R3। আর R1 এর যে ভোল্টেজ ড্রপ সেটা V1, R2 এর ভোল্টেজ ড্রপ V2, R3 এর ভোল্টেজ ড্রপ V3। আর আমরা উদাহরণ হিসেবে R1 এর কারেন্ট I1, R2 এর কারেন্ট I2 আর R3 এর কারেন্ট I3 ধরছি। V2 হচ্ছে টোটাল ভোল্টেজ, সোর্স ভোল্টেজ। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো দেখি, এবার আমরা কারেন্টের বৈশিষ্ট্য দেখি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সার্কিটের যে টোটাল কারেন্ট সার্কিটের শাখা কারেন্ট সমূহের সমান হবে। অর্থাৎ আমাদের সার্কিটের যে শাখা কারেন্ট এবং টোটাল কারেন্ট কি সমান হবে, অর্থাৎ I2 সমান I1, I2, I3 সবই একই কারেন্ট, কারণ কারেন্ট প্রবাহের পথই একটা। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য, সার্কিটের যে ড্রপ ভোল্টেজ গুলোর যোগফল সার্কিটের টোটাল ভোল্টেজের সমান হবে। সার্কিটের টোটাল ড্রপ ভোল্টেজ গুলোর যোগফল হবে সার্কিটের টোটাল ভোল্টেজের সমান। আর সার্কিটের যে রোধগুলোর যোগফলের সমষ্টি হবে সার্কিটের টোটাল রোধ। সার্কিটের সবগুলো রোধের সমষ্টি বা যোগফল হবে সার্কিটের টোটাল রোধ। আচ্ছা, এখন আমাদের এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা সূত্রের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে আমরা দেখি ভোল্টেজ ডিভাইডার রুল জিনিসটা কেমন। ভোল্টেজ ডিভাইডার রুল তার মানে ভোল্টেজ ভাগ হয়ে যাবে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো ভাগ হয়, এই জন্য ভোল্টেজ ডিভাইডার রুলটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে আমরা যদি এখন এই R2 অথবা R3 যে কোনো একটা সার্কিটের একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে চাই তাহলে কিভাবে করব দেখেন। তাহলে V2 এর যদি ভোল্টেজ বের করতে চাই আমরা, সূত্র দেখেন, মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ, মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ বা ভাগ দুই শাখার সবগুলো রোধের সমষ্টি। মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ ভাগ হচ্ছে সবগুলো রোধের সমষ্টি বা যোগফল। তাহলে মোট ভোল্টেজ কত আমাদের সার্কিটের, তার মানে মোট ভোল্টেজ বলতে সার্কিটের ভোল্টেজ বলতেছি, শাখা ভোল্টেজ বের করার জন্য মোট ভোল্টেজ ইনটু বিপরীত শাখার রোধ কত, মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ, মানে যে শাখার আমরা ভোল্টেজ বের করতেছি সেই শাখার রোধ। তাহলে V2 এর ভোল্টেজ দেখেন, তাহলে কি রোধ হবে R2, মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ R2 ভাগ সবগুলো রোধের সমষ্টি বা যোগফল। তাহলে সবগুলো রোধ কে আছে R1, R2, R3। সূত্রগুলা রেজোন্যান্স, অপটিমাম সব বইতেই আছে, আপনারা শুধু এটা জিনিসটা বুঝে নেন। তাহলে মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ ভাগ সবগুলো রোধের সমষ্টি বা যোগফল। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এভাবে আমরা যে V2, V3 বের করতে চাই তাহলে কি হবে, মোট ভোল্টেজ ইনটু ওই শাখার রোধ মানে R3 ভাগ সবগুলো রোধের সমষ্টি বা যোগফল। বুঝা গেছে? তাহলে সিরিজ সার্কিট দেখলাম আমরা, আসুন এবার আমরা প্যারালাল সার্কিট দেখি। এটা একটা প্যারালাল সার্কিট, সার্কিটগুলো প্যারালাল সংযোগ করা হয়েছে।
প্যারালাল সার্কিটের সংজ্ঞা একদম সহজ, যে সার্কিটের কারেন্ট প্রবাহের 2 বা ততোধিক পথ থাকবে তাকে বলতেছি প্যারালাল সার্কিট। এখানে দেখেন কারেন্ট এখানে আসতেছে, এখানে একটা কারেন্ট ভাগ হইতেছে, এখানে একটা কারেন্ট ভাগ হইতেছে, এখানে একটা কারেন্ট ভাগ হইতেছে। তার মানে আমরা বলতেছি কি, যে সার্কিটের কারেন্ট প্রবাহের 2 বা ততোধিক পথ থাকবে তাকে বলতেছি আমরা প্যারালাল সার্কিট। তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, ফিচার্সগুলো। 1 নম্বর বৈশিষ্ট্য, কারেন্টের সূত্র দেখি আমরা। তাহলে দেখেন প্রথমে কারেন্টের সূত্র, আমরা আগে বলছি যে প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়, তাহলে কারেন্টগুলোর যোগফল, প্রত্যেকটি শাখার কারেন্টের যোগফল হবে সার্কিটের টোটাল কারেন্টের সমান। প্রত্যেকটি শাখা কারেন্টের যোগফল হবে সার্কিটের টোটাল কারেন্টের সমান। আর প্রত্যেকটা যে আমাদের সোর্স যে ভোল্টেজ, প্রত্যেকটা রোধের কিন্তু একই ভোল্টেজ, কারণ দেখেন এখানে যে চাপ পাইতেছে, এখানে যে চাপ, এখানে চাপ, সব একই চাপ। তার মানে প্রত্যেকটা ভোল্টেজ অর্থাৎ প্রত্যেকটা শাখা ভোল্টেজ এবং টোটাল ভোল্টেজ কি হবে, সমান হবে। ভিটি সমান ভি1 সমান ভি2 ভি3, এভাবে n সংখ্যকবার সবই সমান হবে। আচ্ছা, রোধটা কি হবে দেখেন, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রোধ কিন্তু কমে যায়। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রোধ কমে যায়, আর সেই সার্কিটের সমতুল্য রোধ বেড়ে যায়, এটা একটা বিষয়। আর দেখেন তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রোধটা কিভাবে আসে, যে প্রত্যেকটা শাখা রোধকে যদি আমরা উল্টায়া যোগ করি, তাহলে সেটা সার্কিটের টোটাল রোধের উল্টানো মানের সমান হবে। যদি প্রত্যেকটা রোধকে উল্টায়া যোগ করি, সেটা সার্কিটের টোটাল রোধের উল্টানো মানের সমান হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ। R1 কে আমরা ইনভার্স করে দেই, R2 কে ইনভার্স করে দেই, R3 কে ইনভার্স করে দিলাম। তাহলে এখানে একটা ইনভার্স, তাহলে এটা টোটালের উপর আরটা ইনভার্স দিয়ে দিলাম, তাহলে উভয় পাশে ইনভার্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমাদের সহজ সিস্টেম, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা সূত্র দেখেন এবার। তাহলে আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার রুল প্রয়োগ করছিলাম, এখন আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করব। যেহেতু কারেন্ট ডিভাইড, কোন শাখার কারেন্ট বের করব আমরা বলেন? ধরলাম আমরা i3 শাখার মানে R3 শাখার কারেন্ট বের করব, তাহলে i3 কারেন্ট বের করব আমরা। সূত্র হচ্ছে মোট কারেন্ট ইনটু ওই শাখার রোধ, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ ভাগ 2 শাখার রোধের যোগফল। শাখা টোটাল 2টা হিসেবে বিবেচনা করব আমরা। তাহলে যে শাখার কারেন্ট বের করতেছি সেটা এক শাখা, সেটা বাদে বাকি পুরো যত থাকবে সব মিলে একটা শাখা। তার মানে এখানে এই যে এই শাখা, এটা একটা শাখা হিসেবে কাজ করবে, আর R2 আর R1 মিলে দুইটা মিলে একটা শাখা হিসেবে কাজ করবে। তাহলে দেখেন মোট কারেন্ট, তাহলে সার্কিটের মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ। এই R3 এর বিপরীতে কে আছে, বাকি যত শাখা সব শাখা মিলে একটা শাখা হিসেবে কাজ করবে। তার মানে R1 R2 একই সাথে R3 এর বিপরীত শাখা হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের R1 R2 আছে প্যারালালে, তাহলে তাদের রোধ কিভাবে হবে, R1 প্যারালাল R2 ভাগ 2 শাখার রোধের যোগফল। এক শাখা হচ্ছে আমাদের R1 প্যারালাল R3, আর এক শাখা হচ্ছে আমাদের R1 প্যারালাল R2, আরটা হচ্ছে R3 সে নিজেই। তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রোধ ভাগ 2 শাখার রোধের যোগফল, এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। আশা করি বুঝতে পারছেন। মিক্স সার্কিটের বিষয়টা আর দেখাবো না, কারণ কারেন্ট যে সার্কিটের মধ্যে সিরিজ এবং প্যারালাল উভয় বৈশিষ্ট্য বিদ্যমান তাকে বলতেছি আমরা মিক্স সার্কিট। আচ্ছা, এখন আমরা কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার এই সম্পর্কে বিস্তারিত এবং বেসিক জিনিসগুলো জানবো। তার আগে আমরা ওহমস লটা ভালোভাবে দেখে নিই। আমরা ওহমস লটা একজন এক রকমের সিস্টেমে শিখছি মনে রাখার জন্য। এই সূত্রটা আমরা সবাই জানি, সবাই শিখছি এটা আমরা আজকে আলোচনা করি। আমরা এটা একটা কন্ডাক্টর বা পরিবাহী। এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা এ প্রান্ত যার ভোল্টেজ VA, এটা বি প্রান্ত যার ভোল্টেজ VB। এই কন্ডাক্টরের যে মাঝখানকার রোধ, অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে আমাদের R।
তাহলে এখানকার যে ভোল্টেজ VA, এখানকার ভোল্টেজ VB, ধরলাম আমরা কারেন্ট যেহেতু A থেকে B এর দিকে যেতেছে, তার মানে আমরা ধরলাম VA বড়, এখানে VA বড় গ্রেটার দেন VB। তাহলে ভোল্টেজ পার্থক্যটা কি হবে আমাদের? VA মাইনাস VB, যেহেতু বড় বিয়োগ ছোট, পার্থক্য বের করার জন্য। আচ্ছা, তাহলে এখন আমাদের সে ওহমস লটা আমরা মনে করার চেষ্টা করি। নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আসি দেখি, নির্দিষ্ট তাপমাত্রা বলতে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা, হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড না হয় 30 ডিগ্রি। তাপমাত্রা ভেরিয়েবল হলে কিন্তু এটা হবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে, ধরলাম এই পরিবাহীর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব আছে, এখানে একটা বিভব, দুই প্রান্তের বিভব পার্থক্যের, এই বিভব পার্থক্যের সমানুপাতিক। কারেন্টটা ভোল্টেজের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এটা কারেন্ট বিভব পার্থক্যের, VA মাইনাস VB বিভব পার্থক্য, কারেন্ট যে কারেন্ট প্রবাহিত সেই কারেন্টটা বিভব পার্থক্যের সমানুপাতিক। আর এটাকে আমরা ভেঙে যখন, তার মানে কি সমানুপাতিক আছে সেই ভোল্টেজের সমানুপাতিক, তার মানে এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিই আমরা, তাহলে ধ্রুবক হিসেবে আমাদের R আসে, যেটা রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আর R এর মান যদি আমরা বসাই তাহলে সে সমানুপাতিকের সমান হয়, এই জন্য আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইয়া সমান চিহ্ন লিখতে পারি। তাহলে এখান থেকে একটা সূত্র দেখেন, I সমান V/R, আবার R সমান V/I লেখা যায়। আবার এখান থেকে আমরা V সমান IR এই সূত্র লিখতে পারি। বোঝা গেছে? তাহলে এটা আমাদের ওহমস ল গেল। হচ্ছে কি, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, এটা আমরা শিখবো না। এখন আমরা আরো স্পেশাল সংজ্ঞা শিখবো, এটা সবচেয়ে উত্তম সংজ্ঞা হবে। কারেন্ট, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। আসলে আমাদের যে তারের বিদ্যুৎ দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহিত হয় বলি, আসলে সেটা বিদ্যুৎ প্রবাহিত হয় না বা কারেন্ট প্রবাহিত হয় না, এটা আসলে চার্জ প্রবাহিত হয়, একটা শক্তি প্রবাহিত হয়, একটা এনার্জি ফ্লো হয়, যার কারণে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাহলে আমাদের আসলে চার্জ প্রবাহিত হয় তারের মধ্যে দিয়ে, যে চাপ দিয়ে ভোল্টেজ চাপ দিয়েছি, ভোল্টেজ চাপের কারণে চার্জ প্রবাহিত হয়। তাহলে আমরা বলবো কারেন্টের সংজ্ঞা, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। সূত্রটা কোথেকে আসছে দেখেন, আমরা জানি Q সমান IT, চার্জ সমান হচ্ছে কি, Q হচ্ছে চার্জ, I সমান কারেন্ট, আর T হচ্ছে কি আমাদের সময়। তাহলে এখান থেকে I সমান কি লেখা যায়, Q/T লেখা যায়, Q/T। তাহলে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হার আসতেছে, হার মানে হচ্ছে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করা, হার মানে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করা। যেহেতু চার্জ প্রবাহের হার, তাহলে চার্জকে সময় দ্বারা ভাগ করছি, তাহলে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। তাহলে যদি আমাদের চার্জটা ক্ষুদ্র আকারে চার্জ হয় আর সময়টা ক্ষুদ্র আকারে সময় হয়, তাহলে দেখেন এটাকে লেখা যায় dQ/dt, এই আকারে লেখা যায়। এবার দেখি এককের পালা আসুক আমাদের। এই dQ চার্জ, চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর আমাদের যে সময় একক আমরা জানি সেকেন্ড। তাহলে এককটা আসতেছে দাঁড়াচ্ছে আমাদের কুলম্ব পার সেকেন্ড। তাহলে আমাদের কারেন্টের একক কিন্তু এম্পিয়ার হইতে পারে, আবার কুলম্ব পার সেকেন্ড এটা হইতে পারে। আর একক হইতে পারে কি এম্পিয়ার, কারেন্টের একক এম্পিয়ার অথবা কুলম্ব পার সেকেন্ড এটাও হইতে পারে। এবার ভোল্টেজ দেখেন, ভোল্টেজ হচ্ছে বৈদ্যুতিক চাপ, যে চাপ ছাড়া যেমন পানি প্রবাহিত হইতে পারে না, তেমনি এখন চাপ ছাড়া কারেন্টও প্রবাহিত হতে পারে না, এজন্য ভোল্টেজ একটা বৈদ্যুতিক চাপ। তাহলে ভোল্টেজের বৈদ্যুতিক চাপ, তাহলে ভোল্টেজটা দেখেন V সমান Q/Q। যদি W পরিমাণ কাজ করে Q পরিমাণ চার্জকে প্রবাহিত করা হয়, তাহলে সেটা হবে ভোল্টেজ। অর্থাৎ ভোল্টেজ হলো কি, W পরিমাণ কাজ করে যদি আমরা Q পরিমাণ চার্জকে প্রবাহিত করি, তাহলে সে V হবে W/Q। যদি আমার কাজটা ক্ষুদ্র আকৃতির হয় আর চার্জটা ক্ষুদ্র আকৃতির চার্জকে প্রবাহিত করি, তাহলে কি হয়, তাহলে আমাদের dW/dQ। তার মানে আমাদের কাজ, এই কাজের একক কি, একক দেখি আমরা, কাজের একক জুল, আর আমাদের চার্জের একক কি কুলম্ব। তাহলে আমাদের এককটা যাইতেছে জুল পার কুলম্ব, অথবা আরেকটা জিনিস জানি আমরা, জুলকে আমরা নিউটন মিটার আকারে লিখতে পারি, আর কুলম্ব তো রয়ে গেল। তাহলে আমাদের ভোল্টেজের একক নিউটন মিটার পার কুলম্ব অথবা জুল পার কুলম্ব অথবা ভোল্ট হতে পারে। রেজিস্ট্যান্স,
তাহলে রেজিস্ট্যান্সের একক কি? রেজিস্ট্যান্স আমাদের বাধা, প্রত্যেকটা পথে একটা বাধা আছে, সেই বাধা দেওয়ার ক্ষমতাকে বলা হয় একটা, সেই বাধার ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স। তার রেজিস্ট্যান্সের একক হচ্ছে আমাদের ওহম। তাহলে আমাদের এখন আবার দেখি আমরা পাওয়ার যে প্রমাণ আছে একটা, আমাদের আমরা জানি পি সমান ভিআই, পাওয়ার সমান ভিআই, ভোল্টেজ ইনটু কারেন্ট। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা 9 শিখছিলাম কাজ ক্ষমতা শক্তি নামে একটা অধ্যায় আছে আমাদের, সেই অধ্যায়টা দেখেন। তাহলে কি ছিল? কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা শক্তি একটা অধ্যায় শিখছিলাম আমরা। কাজ ক্ষমতা শক্তি, কাজ হলো যে বল, আর বলের অভিমুখে যে সরণ হয় তার গুণফলকে বলা হয় কাজ। আর পাওয়ারটা হচ্ছে কাজ করার হারকে পাওয়ার বলে। আর এনার্জি যেটা শক্তি, এনার্জির একক জুল, পাওয়ার একক কি? পাওয়ার একক হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট, আর কাজের একক কি? জুল। আচ্ছা দেখি আমরা পাওয়ার, তাহলে কি বলছি আমরা? পাওয়ার হচ্ছে কি? ক্ষমতা হচ্ছে কি? কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে কাজ ডাব্লু, আর হার মানে কি বলছি আমরা আগে? সময় দ্বারা ভাগ করা। কোনো কিছুর হার মানে তাকে সময় দ্বারা ভাগ করা, তাহলে কাজ করার হারকে পাওয়ার বলে। তাহলে এখানে দেখেন, যদি আমাদের কাজটা ক্ষুদ্র আকৃতির কাজ হয় তাহলে কি হয়? ডি ডাব্লু। আর সময়টা ক্ষুদ্র আকৃতির সময় হয় তাহলে কি? সেটাকে ডিটি আমরা ডিনোট করতে পারি। তাহলে এখান থেকে দেখেন ডি ডাব্লু ভাগ ডিটি, যদি উপরে নিচে আমরা ডি কিউ দ্বারা গুণ করে দেই তাহলে কাটাকাটি করলে, তাহলে আমরা দেখলাম কি কারেন্ট কাকে বলে, কারেন্ট কি জিনিস? ভোল্টেজ, রেজিস্ট্যান্স। এখন আমরা প্রমাণ করব যে পি সমান ভিআই, এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের দরকার হচ্ছে, আমরা যখন ক্লাস 9-10 পড়ছি তখন কাজ ক্ষমতা শক্তি নামে একটা অধ্যায় শিখছিলাম। সেখানে আমরা শিখছিলাম যে কাজ হচ্ছে ওয়াট, ক্ষমতা হচ্ছে পাওয়ার, এনার্জি হচ্ছে শক্তি, কাজের একক হচ্ছে জুল, এনার্জি বা শক্তির একক জুল, আর ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড বা ওয়াট। তাহলে কাজ কি? কাজ হলো বল এবং বলের অভিমুখে বস্তু যদি সরণ হয়, তাহলে যদি সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফলকে বলা হচ্ছে কাজ। আর ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। আর শক্তি হচ্ছে কাজ করার যে শক্তি, কাজ করার যে ক্ষমতা, এটা থেকে বলতেছি কি? আমরা শক্তি বলতেছি। কাজ করার ক্ষমতাকে শক্তি বলতেছি, আর কাজ করার হারকে আমরা ক্ষমতা বলতেছি। তাহলে দেখেন এবার আমরা তাহলে পাওয়ার, তাহলে পি সমান কি? তাহলে কাজ করার হারকে আমরা আগে বলছি যে হার মানে কোনো কিছুকে সময় দ্বারা ভাগ করা। তাহলে কাজ করার হার, তাহলে কাজকে সময় দ্বারা ভাগ করলাম, তাহলে কাজ করার সময় বলে, তাহলে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে আমাদের কাজটা যদি ক্ষুদ্র আকৃতির কাজ হয় তাহলে সেটা হবে ডি ডাব্লিউ দ্বারা ডিনোট করতে পারি আমরা। আর সময়টা যদি ক্ষুদ্র সময় হয় তাহলে আমরা সেটাকে ডিটি দ্বারা ডিনোট করতে পারি। তাহলে দেখুন এবার, তাহলে যদি আমরা উভয় পাশে উপর নিচে আমরা ডি কিউ দ্বারা গুণ করে নেই, ডি কিউ নিয়ে নিই, ডি কিউ দ্বারা উভয় পাশে গুণ করে নিই, তাহলে কাটাকাটি করলে কিন্তু আগের জায়গায় ফিরে পাওয়া যায়। তাহলে দেখেন পরের লাইনে আমরা ডি ডাব্লিউ ভাগ ডি কিউ ইন্টু ডি কিউ ভাগ ডিটি, এই ফর্মুলা আনতে পারি এটাকে। তাহলে আমরা দেখেন এখানে কি প্রতি যদি আমরা কাজ করে, কাজের মাধ্যমে যদি কিউ পরিমাণ চার্জকে প্রবাহিত করে তাহলে সেটাকে আমরা ভোল্টেজ বলছিলাম। তার মানে ডি ডাব্লিউ ভাগ ডি কিউ সমান কি লিখতে পারি? ভি লিখতে পারি। আচ্ছা, পরে বলছি কাজ করার হারকে, সরি চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলে। তাহলে আমরা ডি কিউ ভাগ ডিটি এর পরিবর্তে আমরা কারেন্ট লিখতে পারি আই। তাহলে আমরা আমাদের প্রমাণ হলো যে পি সমান ভিআই। আশা করি বুঝতে পারছেন। ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের ডিসি সাপ্লাই দিলে কি হবে? এটা প্রশ্ন। তাহলে দেখেন এটা আমাদের খুব জানা দরকার, যারা ডিএলটি ডিপার্টমেন্টে আছে আমরা এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানা দরকার। দেখি আমরা একটা সার্কিট আঁকি, যে সার্কিটের রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, সার্কিট আঁকলাম। এটা রেজিস্টার R1, এটা রেজিস্টার R2, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা আমাদের ক্যাপাসিটর। আর এটা কি? ডিসি সাপ্লাই। এটা আমাদের ডিসি সাপ্লাই দিলাম আমরা। তাহলে এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এবং রেজিস্টার অবশ্যই কি হবে? আমরা জানি ডিসি এবং এসি তে রেজিস্টার কোনো পোলারিটি নাই, এজন্য রেজিস্টার কাজ করবে, এটা ভোল্টেজ ড্রপ করবে। আর এখন ইন্ডাক্টর ক্যাপাসিটর বিষয়গুলো আমাদের কি করে এটা দেখতে হবে আমাদের। তাহলে আমরা দেখেন ইন্ডাক্টরের বেলায় আসি।
ইন্ডাক্টরের যে বাধা তাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আমরা শিখছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে XL দ্বারা প্রকাশ করা হয়, আর XL সমান হচ্ছে 2s পাই FL। XL সমান 2s পাই FL। এখানে দেখেন 2s পাই ধ্রুবক, তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি F এবং ইন্ডাকট্যান্স L এটা পরিবর্তনশীল। যদি পরিবর্তনশীল হয়, আরেকটা জিনিস আমরা জানি ডিসিতে আমাদের ফ্রিকোয়েন্সি 0 হার্টজ, ফ্রিকোয়েন্সি 0 হার্টজ, আর আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি এবং ইন্ডাকট্যান্সের উপর। যেহেতু ডিসিতে ফ্রিকোয়েন্সি 0, তাহলে দেখ কি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি 0 হলো ডিসি সার্কিট যেহেতু এটা, তাহলে আমাদের পুরাটা গুণ করলে কি হয় 0 হয়ে যায়। তার মানে আমাদের যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স অর্থাৎ এটার যে বাধাটা কিন্তু একদমই নাই, শূন্য ধরতে গেলে। তাহলে এজন্য এই ইন্ডাকট্যান্সটা কাজ করে, আমাদের ইন্ডাক্টরটা কাজ করবে শর্ট পথ হিসেবে, অর্থাৎ কারেন্টটা এটা এখান দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ শর্ট পথে কাজ করবে। এটা এইভাবে দেখাতে পারি আমরা, তার মানে এটা এখানে ছিল, এখানে শর্ট পথ হিসেবে কাজ করবে সেটা কারেন্টটা। আচ্ছা, এবার আমরা ক্যাপাসিটরের বেলা দেখি। তাহলে ক্যাপাসিটরের যে বাধা সেটাকে বলা হয়, ক্যাপাসিটরের যে বাধা দেওয়ার ক্ষমতা সেটাকে ক্যাপাসিট্যান্স বলা হয়, আর ক্যাপাসিটিভ সার্কিটের যে বাধা দেওয়ার যে বাধা সেটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এটাকে XC দ্বারা প্রকাশ করা হয়, আর XC সমান 1/2s পাই FC। তার মানে এখন আমাদের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এটা ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের ডিসি তে ফ্রিকোয়েন্সি 0, তার মানে 1/2s পাই ইনটু ফ্রিকোয়েন্সি 0, ক্যাপাসিট্যান্স যাই হোক না কেন, তাহলে 1/0 হয়ে গেল। আর 1/0 সমান আমরা জানি ইনফিনিটি। তার মানে হচ্ছে আমাদের যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে বাধা এটা অসীম, তার মানে ক্যাপাসিটর অসীম বাধা প্রদর্শন করবে, অর্থাৎ ওপেন হিসেবে কাজ করবে। তার মানে এখানে এটা কিভাবে এটা শর্ট ওপেন হিসেবে কাজ করবে, তাই এটা দেখানো যায় ভাবে। তাহলে এটা আসলে এখানকার কারেন্টটা এখানে যায়, আর এখানে এদিকে আর কারেন্টটা ফ্লো হবে না, এটা ওপেন হিসেবে কাজ করবে। এটা শর্ট, এটা ওপেন হিসেবে কাজ করবে। তাহলে আমরা দেখলাম যে ডিসি সাপ্লাই দিলে ইন্ডাক্টর সেটা শর্ট হিসেবে কাজ করবে এবং আমাদের যে ক্যাপাসিটর সেটা ওপেন হিসেবে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। আসলে একটা আমাদের বেসিক একটা বিষয় জানা দরকার, যেটা আমাদের অনেক সময় প্যাচ লাগে, যে ভোল্টমিটার, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, অ্যামিটার, এগুলোর অভ্যন্তরীণ রোধ নিয়ে অনেক সময় অনেকের কনফিউশন থাকতে পারে। এই জন্য আমরা একটা নোট হিসেবে রাখবো এটা। আপনারা যখন এটা দেখবেন ভিডিও বা ক্লাসটাকে দেখবেন, এটা খুব সুন্দরভাবে নোট করার চেষ্টা করবেন। আমরা দেখি আগে ভোল্টেজ সোর্স, আর এদিকে রাখলাম আমরা IR, অর্থ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। IR ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখি তাহলে কোনটা কি। ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, অ্যাপ্রক্সিমেটলি 0, খুব কম মানে থাকতে পারে। যদি আমাদের ভোল্টেজ সোর্সের সাথে ক্ষুদ্র আকারে 0.1 এর নিচে 0.1, 0.25 এরকম যদি থাকে, তাহলে আমরা এটা বুঝবো এটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার মানে আমাদের স্বাভাবিকভাবে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, অ্যাপ্রক্সিমেটলি 0, আর ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, অনেক বেশি, অসীম। তাহলে ভোল্টমিটার যদি অনেক সময় আমাদের অনেক বড় আকারে যদি ভোল্ট একটা ওহম দেওয়া থাকে, এই যে এখানে 12,000 ওহম দিলাম, তাহলে আমরা এটা বুঝবো যে এটা ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, অ্যাপ্রক্সিমেটলি 0, আর আমাদের ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি ইনফিনিটি। যদি দেওয়া থাকে তাহলে সেটা ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা, কারেন্ট সোর্স আসি, এবার অ্যামিটার আসি। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, যদি দেয়া থাকে তাহলে সেটা অবশ্যই কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এটা ধরতে হবে কি ইনফিনিটি ধরে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর আমাদের অ্যামিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা অ্যাপ্রক্সিমেটলি 0, কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি 0। আচ্ছা, এখান থেকে ভোল্টমিটার এবং অ্যামিটারের একটা বিষয়টা দেখি আমরা। ভোল্টমিটারের যে অভ্যন্তরীণ একটা কয়েল আছে, এই কয়েলটা চিকন আকারের, অনেক বেশি প্যাচ সংখ্যক থাকে, অনেক বেশি প্যাচ থাকে, যার কারণে এটার রোধ অনেক বেশি হয়। আর অ্যামিটারের বেলায় আমাদের যে এটার অভ্যন্তরীণ একটা কয়েল থাকে, সেই কয়েলটা মোটা তারের অল্প সংখ্যক প্যাচ থাকে, যার রোধ খুবই কম থাকে, এই জন্য এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স একদম 0 ধরা হয়। আর অ্যামিটারকে সার্কিটের সাথে সিরিজে সংযোগ করতে হয়, আর আমাদের যে ভোল্টমিটার এটাকে সার্কিটের সাথে বা লোডের সাথে
প্যারালালে সংযোগ করতে হয়। এখন প্রশ্ন হলো এখানে যদি ভোল্টমিটারকে সিরিজে এবং অ্যামিটারকে প্যারালাল সংযোগ করি তাহলে কি হবে? যদি ভোল্টমিটারকে আমরা সিরিজে সংযোগ করি, যেহেতু ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, তার মানে এটা সার্কিটের এটা যে সার্কিটের যে কারেন্ট, এই কারেন্টকে শোষণ করবে, যার কারণে এই কারেন্টটা আর এদিকে আসবে না, অন্য যে লোড সেই কারেন্টটা পাবে না। তার মানে ভোল্টমিটার নিজেই সেই রোধের কারণে সেই ভোল্টেজটা গ্রহণ করবে। তার মানে তখন সে সে তার মানে তার সে নিজস্ব যে পার্ট আছে সেই নিজস্ব পার্ট দেখাবে, সে লোডের কোনো পার্ট দেখাবে না। আর অ্যামিটারকে যদি আমরা প্যারালাল সংযোগ করি তাহলে সেটা অনেক বেশি ভোল্টেজ পাবে। আর আমরা জানি অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম থাকে, আর এই রেজিস্ট্যান্স কম থাকার কারণে ভোল্টেজ বেশি হওয়ার কারণে এটা খুবই দ্রুত এটা কাজ করবে। তার মানে এটা কয়েলটা এটা অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয়ে এটা পুড়ে যাবে। তাহলে আমাদের অ্যামিটার যদি প্যারালাল সংযোগ করি তাহলে অ্যামিটার পুড়ে যাবে, আর যদি ভোল্টমিটার সিরিজ সংযোগ করি পুড়বে না, কিন্তু এটা কোনো পার্ট দেখাবে না, এটা তার নিজস্ব যে ভোল্টেজ সেটা দেখাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা প্যাস ছোটানোর জন্য এভাবে নোট করে রাখা আমি মনে করি অনেক বেটার, তাহলে এটা সহজে বোঝা যায় যে কোনটা রেজিস্ট্যান্স বেশি কোনটা রেজিস্ট্যান্স কম। ঠিক আছে, আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো যে যদি ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে আমরা কি করব? সার্কিটে যখন আমরা থেভেনিন থিওরেম, সুপারপজিশন থিওরেম এগুলোর ক্ষেত্রে অনেক সময় বা পরীক্ষার ক্ষেত্রেও আমাদের এরকম ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকতে পারে। তাহলে যদি ভোল্টেজ সোর্সের সাথে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমরা প্রতিস্থাপন করব। দেখেন এই 0.2 রোধকে আমরা এখন যখন আমরা সার্কিট নতুন করে আঁকবো তখন এটাকে আমরা এই সোর্সের সাথে সিরিজে সংযোগ করব। এটা আমাদের সেই 0.2 ওহম। ঠিক আছে, আরেকটা জিনিস দেখেন, যদি আমাদের অ্যামিটারের কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে অনেক বেশি, তাহলে এটাকে আমরা এই সোর্সের সাথে প্যারালালে সংযোগ করব, প্যারালালে প্রতিস্থাপিত করব। তাহলে দেখেন তার মানে রোধটা আমাদের এইভাবে দিতে হবে, এটা আমাদের সেই এই 12,000 ওহম। এখন দেখেন, এখন কিন্তু আমাদের এই R1 এর সাথে এই 12,000 ওহম কিন্তু প্যারালালে আছে, কারণ কারেন্ট প্রবাহ দুইটা শাখা। তাহলে বোঝা গেল ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজে আমরা এটা প্রতিস্থাপিত করব, আর কারেন্ট সোর্সের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আমরা প্যারালালে সংযোগ করব। এটা আমরা সামনে অঙ্ক এটা দেখব ভালোভাবে, আশা করি বুঝতে পারছেন এটা। আচ্ছা, আবার একটা জিনিস আমরা দেখি, বেসিক জিনিসগুলা আমাদের যে রোধ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। রু এল ভাগ এ, এটা হচ্ছে রু স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলে, আর এটা হচ্ছে আমাদের পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর ক্ষেত্রফল। আমাদের যে পরিবাহীর রেজিস্ট্যান্স সেটা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে যে পরিবাহীর রোধ, আপেক্ষিক রোধ, পরিবাহীর দৈর্ঘ্য আর পরিবাহীর ক্ষেত্রফল। আর একটা বিষয় আছে তার তাপমাত্রার উপরও ডিপেন্ড করে অনেক সময়, এটা আমরা দেখব পরে। আচ্ছা, তাহলে আমাদের যে স্পেসিফিক রোধ, এটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের জন্য একটা নির্দিষ্ট মান থাকে, আর রোধ দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্স কিন্তু সমানুপাতিক। তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, I সমান V ভাগ R। যদি সার্কিটের আমাদের রোধ, যদি আমাদের কারেন্টের তারের দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে কারেন্টের কি অবস্থা হবে? তাহলে দেখেন, যদি দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় তাহলে রোধ বৃদ্ধি পাবে, আর রোধ বৃদ্ধি পেলে কারেন্ট কমে যাবে, যেহেতু কারেন্টের সাথে রোধ ব্যস্তানুপাতিক। আর ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে আমাদের রোধ কমে যাবে, আর রোধ কমে গেলে আমাদের কারেন্ট বৃদ্ধি পাবে। আর যদি আমাদের ক্ষেত্রফল কমে যায় তাহলে রোধ বেড়ে যাবে, আর রোধ বেড়ে গেলে কারেন্ট কমে যাবে। তার মানে এই ক্ষেত্রফলের সাথে রোধ ব্যস্তানুপাতিক আর দৈর্ঘ্য সমানুপাতিক। আচ্ছা, একটা বিষয় দেখি আমরা এখন, রোধের উপর তাপমাত্রার প্রভাব। রোধের উপর তাপমাত্রার প্রভাব, RT সূত্র হচ্ছে R0 1 প্লাস আলফা ডেল টি। এখানে কোনটা কি? R0 হচ্ছে এটা প্রাথমিক তাপমাত্রায় যে রোধ, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা রোধ ছিল, এটাকে আমরা তাপমাত্রা বৃদ্ধি করে যখন 15 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম তখন তাপমাত্রা কি পরিবর্তন সেটা। তাহলে আমাদের এই R0 হচ্ছে প্রাথমিক যে তাপমাত্রার রোধ সেটা, আর RT হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে তাপমাত্রা আমরা উন্নীত করতেছি বা হ্রাস করতেছি সে তাপমাত্রার রোধ। আর আলফা এটা হচ্ছে তাপমাত্রা সহগ, এটা একটা মান আছে, এটা 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ধরলেও হয়ে যায়। আর ডেল্টা হচ্ছে আমাদের তাপমাত্রা পার্থক্য। যদি আমাদের তাপমাত্রা 30 ডিগ্রি থেকে
50 ডিগ্রিতে উন্নীত করা হয়, তাহলে তাপমাত্রা পার্থক্য হবে আমাদের ডেলটি হবে 50 বিয়োগ 30, তার মানে ডেলটি হবে তখন আমাদের 50 বিয়োগ 30 সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে ডেলটি কাজ করবে। এটা হচ্ছে তাপমাত্রার উপর রোদের প্রভাব, রোদের উপর তাপমাত্রার প্রভাব। এটা দেখলাম আমরা। আর একটা প্রশ্ন আছে যে আমরা তো এটা শিখছি তাই না, 12 যদি আমাদের দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রোধ কত গুণ বৃদ্ধি হবে, এরকম প্রশ্ন অনেক সময় নবীর থেকে আসে। যদি দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রোধও 5 গুণ বৃদ্ধি পাবে, কারণ সমানুপাতিক। ক্ষেত্রফল যদি এরকম 2 গুণ বৃদ্ধি করা হয় তাহলে রোধ কি হবে, এরকম ভাবে কমে যাবে বা বেড়ে যাবে। এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের এখন রোধ তো বৃদ্ধি করলাম, দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, 1 গুণ 2 গুণ 3 গুণ করলাম। যদি এই তারকে টেনে বৃদ্ধি করা হয়, যদি তারকে টেনে বৃদ্ধি করা হয় তখন কি পরিবর্তন হবে দেখেন। তারকে টানিয়ে বৃদ্ধি করলে, তারকে টানিয়ে বৃদ্ধি করে সূত্র হবে আরেকটা, তখন সূত্র হবে আমাদের আর এফ সমান হচ্ছে এন স্কোয়ার ইন্টু আর আই ইনিশিয়াল। অর্থাৎ আমাদের প্রাথমিক যে রোধ তার এই এন স্কোয়ার আকারে এটা কি বেড়ে যাবে। এই এফ হচ্ছে ফিনিশিয়াল মানে আমাদের কাঙ্ক্ষিত যে রোধ হবে সেটা পরে, আর এটা ইনিশিয়াল মানে প্রাথমিক যে রোধ সেটা। যদি আমাদের রোধকে, প্রশ্ন হলো এখন যদি তারকে টানিয়া 3 গুণ বৃদ্ধি করা হয়, তারকে টানিয়া 3 গুণ বৃদ্ধি করা হয়, 3 গুণ, তাহলে আমাদের তাহলে সূত্র হবে, তাহলে আমাদের আর মানে ফিনিশিয়াল যে কাঙ্ক্ষিত রোধ হবে সেটা, তাহলে 3 এর উপরে স্কোয়ার ইন্টু তাহলে আর আই, তাহলে 3 3 9, তার মানে আমাদের রোধ 9 গুণ বৃদ্ধি পাবে যদি তারকে টানিয়ে বৃদ্ধি করা হয়। তাহলে টানিয়ে বৃদ্ধি করার ক্ষেত্রে এই রোধের পরিবর্তনটা হবে এটা। এটাই গেল। আর একটা প্রশ্ন পরে আজকের মধ্যে শেষ করব। প্রশ্নটা হলো দেখেন, তাহলে এখন প্রশ্ন হলো এই সার্কিট দিলাম, সার্কিটের রোধ আছে, এই যে ভোল্টেজ আছে, এই কারেন্ট কত, সার্কিটের কারেন্ট কত যদি বের করতে চাই তাহলে আপনি কি করবেন, আপনি প্রথমে যাবেন যে সার্কিটের শেষ প্রান্ত থেকে আপনি রোধ হিসেব করবেন, রোধ হিসেব করে আপনি আই সমান ভি ভাগ আর এই সূত্র প্রয়োগ করবেন, তাই না। কিন্তু আপনাকে এটা করবেন ঠিক আছে, কিন্তু এটা করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে কারেন্টটা কোন দিকে গেছে সেটা দেখতে হবে। দেখেন এই কারেন্টটা এখান থেকে বের হয়েছে, বের হয়ে এই রোধের মধ্যে দিয়ে আসা এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে আসে দেখেন এখানে একটা শর্ট পথ আছে, দেখেন কারেন্টটা এদিকে যেতে পারে আবার এদিকে যেতে পারে, কিন্তু কারেন্ট আমরা জানি শর্ট পথে চলে, কারেন্ট শর্ট পথে চলে, কারেন্ট এদিকে যাবে না, এখানে যে শর্ট পথ পাইছে তার মানে সেই কারেন্টটা এখন এইটা দিয়ে যাবে আর এটা দিয়ে যাবে, যেহেতু এই দুটো একই পয়েন্ট তার মানে এটা 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 কাজ করবে, এটা কাজ করবে, আর এগুলা কোনো কাজ করবে না। তার মানে এই দেখেন এখন যেহেতু এই দুটো এক পয়েন্ট, তার মানে কারেন্টটা এখান থেকে বের হয়ে আবার এক পয়েন্টে, এখান থেকে বের হয়ে আবার আরেক একই পয়েন্টে আসছে, তার মানে 3 ওহম আর এই 3 ওহম এই দুইটা প্যারালালে আছে আর 9 ওহম সিরিজে আছে। তাহলে আমাদের সার্কিটটা দাঁড়াবে এরকম, এই যে আমাদের সেই 9 ওহম এই যে পয়েন্ট, এই যে আমাদের একটা 3 ওহম, এটা 3 ওহম, তাহলে দেখেন 3 3 এসে এই সিরিজ প্যারালাল আছে আর 9 তাদের সাথে সিরিজে আছে, এটা আমাদের টোটাল রোধ। তাহলে আমাদের আই কি কত হবে, আই সমান ভি ভাগ আর, ভি কত 10, আর কত তাহলে 3 3 প্যারালাল আর 9 সিরিজ, তাহলে 3 আর 3 প্যারালাল যোগ 9, যা হবে সেটা আমাদের যে আই এর মান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সার্কিটের ক্ষেত্রে অনেক সময় অনেক বড় সার্কিট থাকতে পারে, কিন্তু কারেন্টের যে শর্ট পথের যে বিষয়গুলো এগুলো আমাদের খুব ঠান্ডা মাথায় দেখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।